আফরিন নাফিয়ার দিকে না তাকিয়ে নিজে সামনে বরাবর দৃষ্টি রেখে আবারও বলে ওঠে। আই এম সরি। উত্তরে কিছু বলে না নাফিয়া। সে কল্পনাও করেনি আফরিন তাকে সরি বলবে। অবাক হওয়ার সীমা অতিক্রম হওয়ার পরেও চেহারায় স্বাভাবিক বজায় রাখে নাফিয়া। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি জানি আপনি অনুতপ্ত, না হয় প্রতিদিন আমার খবর নিতেন না। অবাক হয় আফরিন। এই বিষয়টি নাফিয়া কিভাবে জানলো? সে জিজ্ঞাসার দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকায়। যাকে জিজ্ঞেস করতেন সেই বলেছে। উত্তরে আর কিছু বলে না আফরিন। নাফিয়ার থেকে দৃষ্টি সরিয়ে আকাশপানে তাকায়। নাফিয়া একই কাজ করলো। কিছুটা সময় নীরবতা চলার পর নাফিয়া বলে ওঠে, আপনি খুব বদমেজাজি বা বদরাগী হলেও মানুষটা খারাপ নন, তা উপলব্ধি করেছি। নাফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আফরিন। মৃদুস্বরে বলে ওঠে, হ্যাঁ, আপনি সত্যি খারাপ হলে প্রথম দিন শুধুমাত্র অচেতন হওয়ার একজন অপরিচিত মেয়ের জন্য সেই রাতে ডাক্তার ডেকে আনতেন না, আর সেদিন রাতে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করার পরেও, অনেকটা রেগে থাকার পরেও আমার পায়ে ব্যান্ডেজ করার জন্য সার্ভেন্ট পাঠাতেন না। উত্তরে কিছুই বলে না আফরিন। কিছুটা সময় নাফিয়ার চোখে চোখ রেখে তাকিয়ে থাকার পর দৃষ্টি সরিয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে। অবাক হচ্ছে আফরিন। মেয়েটি ওর জন্য এতটা কষ্ট পাওয়ার পরেও ক্রোধান্বিত না হয়ে উল্টো ওর ভালো দিকগুলোই নিয়ে ভাবছে। কিছুটা সময় পর নীরবতা কাটিয়ে দেয় উভয় একে অপরের পাশাপাশি। অতঃপর নাফিয়া তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে থেমে যেয়ে বলে ওঠে, কারো কথায় নিজেকে বিচার করা বোকামো। আপনি জানেন আপনি অক্ষম নন, তবে আপনি সত্যি অক্ষম নন আফরিন। বলে আর দাঁড়ায় না নাফিয়া। সে নিজের কক্ষের পথে অগ্রসর হন। এদিকে নাফিয়ার কথায় আলতো এক হাসি ফুটে ওঠে আফরিনের ঠোঁটে। বাচ্চাদের কাছে খুব প্রিয় একটি দিন হচ্ছে শুক্রবার। ঠিক তেমনি কিছু আরামপ্রিয় মানুষের কাছেও শুক্রবারের আরেক নাম প্রেম। বাচ্চারা শুক্রবার পছন্দ করে পড়াশোনা দিয়ে একটি দিন রেহাই মিলবে বলে, আর আরামপ্রিয় মানুষদের শুক্রবার প্রেম খুঁজে পায়। তাদের প্রেম হয় সকালের এক লম্বা ঘুমের সাথে। আহা, সকালের ঘুমটা সে যে কি শান্তির। নাফিয়া আরামপ্রিয় মানুষের কাতারেই পড়ে। আজ শুক্রবার। সে তো কোনোভাবেই 10টার আগে বিছানা ছাড়তে রাজি নয়, কিন্তু 5:40 তার দরজায় কড়ার শব্দ হয়। এমন প্রেমময় ঘুমের মায়া কাটিয়ে দরজার ওপাশে ব্যক্তিটি সাড়া দেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই। এদিকে দরজার ওপাশে মানুষটি কয়েক সেকেন্ড বিরতি নিয়ে দরজার কড়া নেড়ে চলছে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দরজা খুলে নাফিয়া। চোখে মুখে বিরক্তি ছাপ ফুটে ওঠে। আজ শুক্রবার, আমি ঘুমোবো। নাফিয়া উক্তি শুনে গৃহপরিচালিকা ঠোঁটে হাসি ফুটে বলে ওঠে, ম্যাম, আপনি এখন ছাত্র জীবনে নেই যে শুক্রবার ছুটির দিন উদযাপন করবেন। বিরক্তিভাব বজায় রেখে নাফিয়া বলে ওঠে, কি বলতে চাইছেন? দাদি ডাকছেন আপনার। এবার ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আসছি। অতঃপর দেরি হয়ে সে দাদির কক্ষে উপস্থিত হয়। দাদির কক্ষে সানিয়া বেগম এবং দাদি উভয়ই বড় এক জানালার ধারে পাতানো দুজোড়া সোফায় দুজনে বসে আছেন। নাফিয়া তাদের সালাম দিয়ে তাদের কাছে গিয়ে বসে। সানিয়া বেগম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাফিয়া, পায়ের ব্যথা তো মনে হয় এখন আর নেই? জি আন্টি। শুক্রবার আর শনিবার আফিম অফিসে যায় না, ওর আলাদা কিছু কাজ থাকে, তার জন্য এই দুদিন বরাদ্দকৃত। ভাবছি ওকে বলবো আজ কাজ বাদ দিয়ে আমাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে। ঘুরতে যাবার কথা শোনা মাত্রই সকাল হওয়ার পর প্রেমময় বিচ্ছের সব শোক ভুলে যায় নাফিয়া। তার মুখে ফুটে ওঠে সেই লম্বা হাসিটি, সাক্ষ্য দিচ্ছে সে কতটা উৎসাহিত। নাফিয়া সানিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, কখন যাব আমরা? নাফিয়ার এমন আগ্রহ দেখে আলতো হাসে সানিয়া বেগম এবং উত্তরে বলে, দেখি আফিম কি বলে। সাথে সাথেই মুখের হাসি বিলীন হয়ে গেল নাফিয়ার। সে মৃদুস্বরে বলে ওঠে, গোমরামুখ নিয়ে যাবে বলে মনে হয় না। কিছু বললে? না আন্টি, দাদি রাজি তো যেতে।
হ্যাঁ। নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত আফরিন সিঁড়ি বেয়ে নিজ কক্ষ হতে হলরুমের উদ্দেশ্যে আসছে। হলরুমের সোফাতে বসেছিল নাফিয়া ও দাদি। পায়ের শব্দ পেয়ে নাফিয়া সিঁড়ির দিকে তাকায়। এলোমেলো ভেজা চুল নিয়ে পাঞ্জাবি হাতাটি কোনোই অবধি ওঠানো, সেই সাথে সাদা পায়জামা পরিহিত এক সুদর্শন যুবকটিতে চোখ আটকে যায় নাফিয়ার। আফরিন খুব বেশি লম্বা না হলেও 5 ফিট 8 ইঞ্চি কম নয়। দুধে আলতা গায়ের রং তার, মুখে চাপদাড়ি, চোখগুলো খুব বড় না হলেও পাপড়িগুলো বেশ ঘন, সেই সাথে চোখের মনি একদম গাঢ় খয়েরি রঙের। ঠোঁটটাও নয় পাতলাও নয় মোটাও নয়, একদম সম্পূর্ণ ঠোঁট। চেহারাটা কিছুটা লম্বাটে, স্বাস্থ্য নাও মোটাও নাও হ্যাংলা। আফরিনকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে এতটাই মগ্ন ছিল নাফিয়া যে যখন তার ধ্যান ভাঙে দেখতে পায় আফরিন এক ভ্রু উঁচু করে তার দিকে চেয়ে আছে। অপ্রীতিকর এক পরিস্থিতিতে পড়ে যায় নাফিয়া। আফরিনের থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে নিজেকে কঠিন কঠিন কিছু গালি শুনিয়ে দেয়। সেই সাথে তার মনে প্রশ্ন জাগে, এতদিন ধরে দেখেছে লোকটাকে, কই আগে তো এভাবে চোখ আটকে যায়নি তার উপর। তবে আজ কি হলো? নিজের মনে মনেই উত্তরটি বানিয়ে নিল সে। হয়তো আফরিনের সৌন্দর্য এতদিন তার মনে জমে থাকা সেই ঘৃণানুভূতির আড়াল করে রেখেছিল। সোফায় বসে আফরিন একজন সার্ভেন্টকে কফি আনার আদেশ করে। সার্ভেন্টটি আদেশ পেয়ে রান্নাঘরে যেতে নাফিয়া কিছু একটা ভেবে বলে ওঠে, আমি একটু আসছি। বলে উঠে যায় সে। নাফিয়ার হুট করে এভাবে উঠে যাওয়া বিষয়টি আফরিনের কাছে সন্দেহের মনে হলো। রান্নাঘরে এসে নাফিয়া সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কফিটি আমি বানিয়ে দিচ্ছি, আপনি ততক্ষণে আমার রুমের বিছানাটি পরিষ্কার করে দিয়ে আসুন। একটু বিশ্রাম নিতে চাইছি, কিন্তু বিছানাটি অপরিষ্কার। ঠিক আছে ম্যাম, আমি অন্য কাউকে বলছি আপনার বিছানাটি পরিষ্কার করে দিতে। শুধু শুধু কষ্ট করে আপনার কফি বানাতে হবে না। যা বলছি তাই করুন। কফি বানানো শেষ হলে আপনাকে ডেকে নেব, যে কফিটা দিয়ে এসেন। মেয়েটি আর কিছু না বলে রান্নাঘর ত্যাগ করলো। এদিকে মেয়েটি যেতেই নাফিয়া ঝটপট কফি বানিয়ে নেয়। অতঃপর ঠোঁটে এক শয়তানি হাসি ফুটিয়ে লবণের ডিব্বাটি হাতে নিয়ে বলে ওঠে, সরি আফরিন, কিন্তু আপনাকে একটু না জ্বালালে শান্তি পাবো না। বদঅভ্যাস হয়ে গিয়েছে আপনাকে জ্বালানোর। কথাটি শেষ করে নাফিয়া যে কফিটি লবণ ঢালতে যাবে অমনি কেউ একজন তার হাত ধরে নেয়। চমকে হাতের মালিকের দিকে তাকাতেই আফরিনকে দেখে ভয়ে গলা শুকিয়ে যায় তার। আফরিন নাফিয়ার হাত ধরে লবণের ডিব্বাটি নিয়ে জায়গা মতো রেখে নাফিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে হতে বলে ওঠে, তো কি বলছিলেন মিস শেখ? আমায় না জ্বালালে আপনি নাকি শান্তি পাবেন না? উত্তরে কিছু না বলে এক পা করে পিছিয়ে যায় নাফিয়া। আফরিন অগ্রসর হতে হতেই আবারও বলে ওঠে, আমায় জ্বালানোর বদ অভ্যাসে পড়ে গিয়েছেন? কথাটি শেষ করে এক হাতে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে আফরিন। আফরিনের কাছে আসতেই নাফিয়া এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে আরম্ভ করে, যা সে আগে কখনো অনুভব করেনি। আফরিন নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে ওঠে, যদি বলি এ বদ অভ্যাসে আমি অভ্যস্ত। আফরিনের শরীরের মাতাল করা ঘ্রাণে নাফিয়া আবেশে নিজের চোখ জোড়া বুঝে নিয়ে মুগ্ধ হয়ে তার নিজের নিঃশ্বাসের সাথে নিজের মাঝে টেনে নিচ্ছে। সেই সাথে আফরিনের মৃদু কণ্ঠস্বরও তার বলা উক্তিটি নাফিয়ার হৃৎস্পন্দন কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। আর একটু বাড়তেই হয়তো মরে যাবে সে, ঠিক এমনটি অনুভব করছে নাফিয়া। এরই মাঝে সার্ভেন্টটি পায়ের শব্দ কানে আসতেই আফরিন নাফিয়াকে ছেড়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে যায়। নাফিয়া ঠিক হয়ে দাঁড়িয়ে কফিটি হাতে নিয়ে আফরিনের দিকে এগিয়ে দেয়। সার্ভেন্টটি রান্নাঘরে প্রবেশ করে আফরিনকে দেখে ঘাবড়ে যায় এবং বলতে আরম্ভ করে, ক্ষমা করবেন স্যার, আসলে আমি কফি বানাতাম, কিন্তু ম্যাম। মেয়েটি কথা শেষ হওয়ার আগেই আফরিন বলে ওঠে, ইটস অল রাইট। মেয়েটি যেন হাঁপ ছেড়ে বাসে। অতঃপর নাফিয়া এবং আফরিন উভয়ে হল রুমে এসে বসে।
এতক্ষণ সানিয়া বেগমও হলরুমে এসে বসেছে। আফরিম আসতেই তিনি আফরিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আফিম, ইয়া মম। আজ বাইরে কোথাও ঘুরতে যেতে চাই। যাওয়া যায়। ভাবছি আমাদের পুরন বাড়িটাই যাই, 2 বছর হলো যাওয়া হয় না। ঠিক আছে রবি, মামাকে বলে দিচ্ছি বাড়িটি পরিষ্কার করে রাখতে। বেশ। গাড়ির ড্রাইভিং সিটে বসলো আফরিম, আর সেই ড্রাইভ করবে। তার পাশের সিটে বসলো সানিয়া বেগম এবং পেছনের সিটে দাদি এবং নাফিয়া। ঠিক 3টা বাজতেই রওনা হলো তারা আফরিমদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টার রাস্তা। শহর ছাড়িয়ে একটি মৎস্যফুল এলাকাতেই আফরিমদের পুরনো বাড়িটি অবস্থিত। শহর পেরিয়ে সেই এলাকাটির কাছাকাছি আসতেই দেখা যায় রাস্তায় দুপাশে জনবসতিহীন বিরাট জায়গা জুড়ে শুধু হরেক রকমের গাছপালা। রাস্তাটি একদম পাকাপোক্ত হলেও আশেপাশের দৃশ্যমান সব কিছুই নাফিয়াকে গ্রামের অনুভব দিচ্ছে। এতগুলো বছর পর সে গ্রামের মতো একটি জায়গায় যাচ্ছে ভাবতেই একরাশ ভালোবাসায় এসে নাফিয়ার মনে জায়গা করে নেয়। বাইরের দৃশ্য নাফিয়ার ভেতরের যে মুগ্ধতা সৃষ্টি করেছে তার বহিঃপ্রকাশ তার ঠোঁটের হাসির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। লুকিং গ্লাসের সাহায্যে আফরিমও নাফিয়ার সেই মুগ্ধকর হাসির সাক্ষী হয়ে রয়। সন্ধ্যা নেমে এসেছে, আকাশটা ধূসর রং ধারণ করেছে এবং সূর্যের তাপ জানিয়েছে বিদায়। চারিদিকে বয়ে চলেছে ঠান্ডা ঠান্ডা বাতাস। আফরিমদের পুরনো বাড়িটি ঠিক পুরনো দিনের বাড়িগুলোর মতোই, নেই কোনো আধুনিক ছোঁয়া। বাড়ির সামনে এক মস্ত বড় উঠোন, সেই উঠোনের চারপাশ দিয়ে আছে বিভিন্ন গাছগাছালি। জায়গাটায় গাছগাছালি বেশি থাকায় বাতাস তেমন বেশি, ঠিক তেমনি দূষণ মুক্ত ও অক্সিজেন সমৃদ্ধ নির্মম নিঃশ্বাস মুগ্ধতার সাথে নিজের মাঝে টেনে নেওয়া যায়। ভূতের ভয় পাওয়ার সুযোগ নেই, কারণ আফরিমদের বাড়ির সামনেই ছোট মোটামুটি পাকাপোক্ত একটি রাস্তা এবং রাস্তার ওপাশে আরেকটি বাড়ি আছে। আফরিমদের বাড়ির দুপাশেও 2টো বাড়ি আছে, কিন্তু মধ্যবর্তী দূরত্ব অনেক। রাতে মাছের বিবিকিউ খাওয়া হবে, আগে থেকেই পরিকল্পিত ছিল, তাই এর সন্ধে দিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাড়ি থেকে ম্যারিনেট করা মাছ নিয়ে এসেছিল সানিয়া বেগম, আর যা যা প্রয়োজন তার ব্যবস্থা করেছে রবি চাচা। বিবিকিউ তৈরির সময় সবাই উঠোনে বসেই আড্ডা দিচ্ছে। সেই পরিকল্পনিত অনুযায়ী উঠোনে ছোট ছোট বেশ কয়টি বসার জন্য মোড়া পাতানো হয়েছে। আফরিম একটি হাতাকাটা গেঞ্জি পরে বিবিকিউর জন্য উঠানের চুলা ঠিক করছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার মুখে ও শরীরে। চুলগুলো এলোমেলো এবং কিছু অবাধ্য চুল তার কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে আফরিমকে কেউ দেখলে মুগ্ধ হতে বাধ্য। নাফিয়া আফরিমের থেকে কিছুটা দূরে ঠিক সামনে বরাবরই একটি মোড়ায় বসে আছে। তার পাশেই দাদি এবং সামিয়া বেগম গল্প করছে। সে গল্পে নাফিয়ার মনোযোগ নেই। সে তো তার সামনে বরাবর চুলা সেট করতে থাকা এক সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। চুলা ঠিক করার মাঝে আফরিম হঠাৎ চোখ তুলে তাকায় নাফিয়ার দিকে। দেখে নাফিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফরিমের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় নাফিয়া। আবারও এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো তাকে। নিজের উপর রাগ হচ্ছে নাফিয়ার। কেন সে বিনা কারণে আজকাল এতটা দেখছে এই পুরুষটাকে? কই, সে তো ইচ্ছে করে দেখে না। অনিচ্ছাকৃতই তো বারবার চোখগুলো এই পুরুষটাকেই আটকে যায়। নিজের উপর বিরক্তি হচ্ছে সে। এদিকে নাফিয়ার তাকিয়ে থাকা বেশ কিছুটা সময় ধরেই বুঝতে পারছিল আফরিম, তাই সে ইচ্ছাকৃত হুট করে তাকায় নাফিয়ার দিকে, যেন চোর হাতে নাতে ধরা পড়ে। চোখে চোখ পড়তেই নাফিয়ার চোখ সরিয়ে নেওয়া ও লজ্জা পাওয়া বিষয়টি বেশ উপভোগ করে আফরিম। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবারও নিজের কাজে মনোনিবেশ করে সে। আফরিমরাও বাড়িতে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছে বলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক বেশ ভালো তাদের। আফরিমরা এসেছে জেনে প্রতিবেশী 2জন মহিলা ও 2টি মেয়ে আসে তাদের সাথে দেখা করতে। সানিয়া বেগমের অনুরোধে রাতের খাবার সেরে যাবেন বলে ঠিক করেছে তারা।
সবাই গোল করে বসে গল্প মেতে আছে। নাফিয়াও গল্পে চোখ দিয়েছে, কিন্তু আফরিমের এদিকে বিন্দু পরিমাণ আগ্রহ নেই। সে ব্যস্ত রবি চাচার সাথে খাবারের ব্যবস্থা এবং অন্যান্য কাজ নিয়ে। আজকের খাবার তালিকায় যা আছে তার কিছু কিছু পদ আফরিম রান্না করবে। আফরিমের রান্না বেশ মজা হয়, তাই সানিয়া বেগম এবং দাদি উভয়ে নিশ্চিন্তে আছেন। আফরিম ও নাফিয়া দুজনেই দুজনার মতো ব্যস্ত হলেও ফাঁকে ফাঁকে আর চোখে একে অপরকে একটু একটু দেখে নিচ্ছে। ভাগ্যক্রমে এবার আর একে অপরের চোখাচোখি পড়ে না। বেশ লম্বা সময় ধরে গল্প চলার পর ঠিক 9টা বাজতেই রবি চাচা আসেন সবাইকে খেতে ডাকতে। সবাই আর দেরি না করে খাওয়ার জন্য উঠানে বিছানায় বড় একটি পাটিতে যেয়ে বসে পড়ে। উঠানেই খাবার ব্যবস্থা করার কারণ হলো উঠানেই পরিবেশটা বেশ সুন্দর, ঠান্ডা বাতাস তো বইছেই, সেই সাথে বেশ কয়েকটা হারিকেন জ্বালিয়ে রাখার ফলে জায়গাটি হলদে বর্ণ ধারণ করেছে এবং হারিকেনগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। সেই সাথে সেকেলে একটু অনুভূতি আসছে যখন বিদ্যুৎ ছিল না এবং মানুষ আগুন দিয়ে রাতে কাজ করত। মাথার উপর আছে প্রকাণ্ড আকাশ এবং তার বুকে ঝুলে আছে মস্ত বড় চাঁদ। বাতাসে গাছপালাগুলো নড়ছে এবং শব্দগুলো মনে অন্যরকম অনুভূতি জানাচ্ছে। মশার জন্য রবি চাচা ধূপ ব্যবহার করেছেন, ফলে মশা তেমন নেই এবং 2-4টা যা আছে তার কামড় এই পরিবেশে মুগ্ধকর কাছে অতি নগ্ন। বলে রাখা ভালো, মশা মাছি তাড়ানোর প্রাচীন একটি পদ্ধতি হলো ধূপ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় শরীরের ক্ষতি করে না। বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ধূপ গাছ জন্মে। গাছের কাণ্ড থেকে সে নির্যাস বা আঠা পড়ে, তা দিয়েই তৈরি হয় ধূপ। এই পরিবেশে নাফিয়ার মনে হচ্ছে সে যেন আধুনিকতার যুগ হতে অনেক পিছিয়ে প্রাচীনকালে পৌঁছে গিয়েছে। ভালো লাগা মুগ্ধতা গ্রাস করছে তাকে। কিছুটা সময়ের মাঝেই সকলের সামনে খাবার উপস্থিত করা আরম্ভ করে। রবি চাচা ও আফরিম উভয়ে একে একে খাবার এনে পাটির মধ্যখানে রাখছে। খাবারের তালিকায় আছে কোরাল মাছের বিবিকিউ নান, মুরগি ঝাল করে রান্না, গরুর মাংস ভুনা, সালাদ, সাথে সাদা ভাত আছে। যারা নান খাবে না তারা সাদা ভাত খেতে পারবে। অতঃপর সবাই মিলে খাওয়ার পাট চুকিয়ে প্রতিবেশীরাও বিদায় নেয়। প্রতিবেশীদের বিদায় দিয়ে সবাই যে যার কক্ষে ঘুমাতে চলে যায়। এই বাড়িতেও নাফিয়াকে দাদির পাশে রুমটি দেওয়া হয় ঘুমানোর জন্য, কিন্তু রাত 12টা বাজতে চলল। নাফিয়ার বিন্দু পরিমাণে ঘুম আসছে না। তার ইচ্ছে করছে উঠানে যেয়ে আরও কিছুক্ষণ নিস্তব্ধে বসে থাকতে, কিন্তু একা যেতে ভয়ও লাগছে তার। সে শুয়ে থাকতে থাকতে বিরক্তি হয়ে ওঠে, জানালার ধারে যায়। জানালা দিয়ে বাইরে উঠোনে দেখা যাচ্ছে। হারিকেনের হলদে বর্ণের আলোতে একজন পুরুষ স্পষ্ট দেখতে পায় নাফিয়া। ঠোঁটে হাসি টেনে চুল বেঁধে কোমর অবধি কাপড় দিয়ে আবৃত করে সে উঠোনের উদ্দেশ্যে অগ্রসর হন। আফরিন ফোনে স্লো মিউজিক ছেড়ে এক হাত মাথার নিচে ও অপর হাত বুকের উপর রেখে শুয়ে আছে, নয়ন তার চন্ডিমার দিকে। নাফিয়া এসে আফরিমের থেকে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ওঠে, আমিও যদি আপনার সাথে এখানে বসি তবে কি খুব বিরক্তি হবেন? হঠাৎ কারো কণ্ঠস্বর কানে আসতেই উঠে বসে আফরিম। নাফিয়ার দিকে একবার তাকে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। নিজ স্থান থেকে একটু সরে নাফিয়াকে বসার জায়গা করে দিতেই নাফিয়া ঠোঁটে একটু হাসি নিয়ে আফরিমের পাশে বসে পড়ে। নাফিয়া আফরিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত রাতে এখানে? এ বাড়িতে এলে সাদে না হয় এখানেই রাত কাটি আমার। বাহ! কথা আর কিছু না পেয়ে উভয়ে কিছুটা সময় নীরবে থাকে। নীরবতা ভেঙে আফরিম বলে ওঠে, তুমি জেগে আসো যে? ঘুম আসছিল না, এই মুগ্ধতাটা মিস করছিলাম। উত্তরে কিছু বলে না আফরিম। নাফিয়া বলে ওঠে, এখানে আপনার কোনো বন্ধুমহল নেই? বন্ধু নামক সম্পর্কটি আমার জীবনে নেই। অবাক হয় নাফিয়া। বিস্মিত কণ্ঠে নাফিয়া জিজ্ঞেস করে, কেন? গম্ভীর, কথা কম বলা আর আলাদা ব্যক্তিত্বের হয়। তাতে কি হয়েছে? আমার তো মনে হয় আপনি অনেক ভালো বন্ধু হওয়ার যোগ্য। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও এ কথায় নাফিয়ার দিকে দৃষ্টিতে নিক্ষেপ করে আফরিম।
আফরিমের চোখে চোখ রেখে নাফিয়া তার ডান হাতটি আফরিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, বন্ধু হতে পারি? একবার নাফিয়ার হাতের দিকে তাকে দৃষ্টি সরিয়ে নাফিয়ার চোখের দিকে তাকায় আফরিম। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নাফিয়ার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে এক হ্যাঁচকা টানে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে আসে আফরিম। উভয় একে অপরে এতটা কাছে যে উভয়ের ঠোঁট জোড়াই মধ্যবিত্ত দূরত্ব ব্যাস কয়েক ইঞ্চির। আফরিমের এমন কাজে নাফিয়া চমকে যায়। সেই সাথে আফরিমের এতটা কাছে আসায় তার স্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আফরিম ঠোঁটে বাঁকা হাসি নিয়ে মৃদু স্বরে বলে ওঠে, আর কি হওয়ার যোগ্য আমি? মুহূর্তেই একরাশ লজ্জা ও অদ্ভুত অনুভূতিতে ছেয়ে গেল নাফিয়ার হৃদয়। আফরিমের দিকে তাকিয়ে থাকাটা বেশ দুষ্কর মনে হচ্ছে তার কাছে, তাই চোখ জোড়া নামিয়ে নেয় সে। হারিকেনের এই হলদে আলোতে নাফিয়ার লজ্জারাঙা চেহারাটা এতটাই মোহনীয় লাগছে যে আফরিম নিজের অজান্তেই একটি ঘোরের মাঝে বিলীন হয়ে যেতে আরম্ভ করে। কিছু না ভেবেই আফরিম একটু একটু করে এগিয়ে যেতে থাকে নাফিয়ার ঠোঁটের দিকে। আফরিমের ঘন নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করতেই নাফিয়া আদো আদো চোখে আফরিমের দিকে তাকায়। আফরিম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। নাফিয়া খুব করে চাইছে আফরিমকে আটকাতে, কিন্তু কেন যেন সে অনুভব করছে তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। সে কোনোভাবেই পারছে না আফরিমকে বাধা দিতে। তবে কি কোথাও না কোথাও সেও চায় এটি? আফরিম আর নাফিয়ার ঠোঁট জোড়ার মাঝে ঠিক 2 ইঞ্চির দূরত্ব অবশিষ্ট। ঠিক এমন সময় হুট করে হারিকেনের কেরোসিন শেষ হয়ে আলো নিভে যায় এবং পুরো জায়গাটি অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। অমনি ভয়ে আফরিমকে জড়িয়ে ধরে নাফিয়া। হঠাৎ ঘোর কেটে যাওয়ায় আফরিম একটু অপ্রস্তুত হয়ে পড়লেও নিজের বুকে নাফিয়ার উপস্থিত অনুভব করে অনেকটাই অন্যরকম ভালো লাগা কাজ করে তার। এক হাতে নাফিয়াকে জড়িয়ে ধরে অপর হাতে ফোনের লাইট জ্বালায় সে। আলোর উপস্থিতি টের পেয়ে আফরিমের বুক হতে আলতো করে মাথা তুলে নাফিয়া। আফরিমের দিকে তাকাতেই দেখে আফরিম তার দিকে চেয়ে আছে ঠোঁটে সেই বাঁকা হাসি নিয়ে। ভীষণ লজ্জায় এসে ভিড় জমায় নাফিয়ার মনে। সে আর দেরি না করে আফরিমকে ছেড়ে নিজের কক্ষের দিকে দৌড়ে পালায়। এদিকে নাফিয়ার কাছ থেকে হেসে দেয় আফরিম। সকালে আফরিম, দাদি, সানিয়া বেগম, নাফিয়া সবাই প্রস্তুত হয়, বের হয় পুরো বাড়ির আশপাশটা ঘুরে ঘুরে দেখতে। আজ গাড়ি নিয়ে বের হয়নি তারা। সানিয়া বেগম ও দাদি তাদের পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলতে বলতেই হাসছে। এদিকে তাদের পেছনে আফরিম ও নাফিয়া নীরবে হেঁটে চলেছে। হাঁটার মাঝে আর চোখে একে অপরকে একটু দেখছে। অনেকটা হাঁটার পর নাফিয়া দেখে বেশ বড় একটি খালি মাঠ এবং এর এক কিনারায় 5-6টির মতো ঘোড়া বেঁধে রাখা। একজন লোক এই ঘোড়াগুলোর সাথে দাঁড়ানো। নাফিয়া ঘোড়া দেখে বেশ উত্তেজিত হয়ে দ্রুত পথে ঘোড়াগুলোর কাছে চলে যায় এবং লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই ঘোড়াগুলো কির জন্য রাখা হয়েছে? এই ঘোড়াগুলোর দ্বারা প্রতিদিন ঘোড়ার গাড়ি চালানো হয়। ও, আলাদাভাবে ঘোড়া চালানো যায়? না, এই নিয়ম নেই। মন খারাপ হয়ে যায় নাফিয়ার। এই মন খারাপ নিয়েই বাকিদের কাছে ফিরে আসে সে। সবাই দূর থেকেই নাফিয়ার এই বিষয়টি খেয়াল করে। সানিয়া বেগম এবং দাদি উভয় নাফিয়ার মন খারাপ না করার জন্য সান্ত্বনা দিয়ে নিজেদের মতো করে আবারও হাঁটা আরম্ভ করে। আফরিম এতক্ষণে কিছু না বললেও এবার বলে ওঠে, ঘোড়া চড়তে পারো? নাফিয়া মাথা ডানে বামে হেলিয়ে বোঝায় যে পারে না। আফরিম এবার বলে ওঠে, তাইলে এত মন খারাপের কি আছে ইডিয়েট? আফরিমের কথার সাথে সাথেই মেজাজ খারাপ হয়ে যায় নাফিয়ার। সে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, নিজে তো পারলে যান না চালান, অ্যারোগেট। আফরিম উত্তরে কিছু না বলেই উল্টো হেঁটে সেই ঘোড়াগুলোর কাছে যায়। নাফিয়া বিষয়টি খেয়াল করে না। সে তো আছে তার মন খারাপ নিয়ে। কিছুটা সময় পার হতেই আফরিম একটি ঘোড়ায় চড়ে তা নিয়ে নাফিয়ার কাছে আসে। নাফিয়ার চোখ আফরিমের উপর পড়তেই তার চোখগুলো রসগোল্লার ন্যায় বড় হয়ে যায়। অবাক চাহনিতে তাকিয়ে আছে সে আফরিমের দিকে। আফরিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তার দিকে চেয়ে আছে।
আফরিম ঘোড়া চালাতে পারে দেখে নাফিয়া বেশ খুশি হয়ে আফরিমের কাছে যেয়ে বলে ওঠে, প্লিজ আফরিম, আমার ছোটবেলা থেকে শখ ঘোড়া চালানোর, প্লিজ আমাকেও সাথে নিন, নো, আই ওন্ট। প্লিজ প্লিজ প্লিজ। কিছুক্ষণ আগে কেউ একজন আমাকে অ্যারোগেন্ট বলেছিল। সরি, প্লিজ ক্ষমা করে দিন। সানিয়া বেগম ও দাদিও আফরিমকে বলে ওঠে নাফিয়াকে ঘোরাতে ওঠাতে। অবশেষে আফরিম নাফিয়াকে ওঠায় ঘোরাতে। অবশ্য ভালো লাগা কাজ করছে নাফিয়ার। এই প্রথম সে ঘোরাতে উঠল। অবশ্য এক পাশেই পা রেখেছে সে, ছেলেদের মতো আর বসেনি। আফরিম ঘোড়াকে নিয়ন্ত্রণ রেখেই ধীরে ধীরে চালানোর মাঝে নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বলে ওঠে, আমাকে ধন্যবাদ বলা উচিত তোমার মিস শেখ। আফরিমের দুবাহুর মাঝেই আবদ্ধ হয়ে আছে নাফিয়া। সেই সাথে আফরিমের এতটা কাছে এসে মৃদু স্বরে কথা বলায় কেমন যেন আলাদা রকমের অনুভূতি হচ্ছে নাফিয়ার। এই অনুভূতিটার কোনো নাম নেই। তার অনুভূতির কিভাবে ব্যক্ত করতে হয় তাও জানা নেই নাফিয়ার, কিন্তু সে এই অনুভূতির বারংবার অনুভব করতে চায়। কিছুটা কাঁপা কাঁপা স্বরে নাফিয়া বলে ওঠে, থ্যাংক ইউ। হুম, এভাবে না। তবে উত্তরে কিছু না বলে ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে নেয় আফরিন। দাদিকে রাতের শেষ ওষুধটি দিয়ে কাজ শেষ হতেই নিজের কক্ষে ফিরে আসে নাফিয়া। গায়ে জড়ানো ওড়নাটি খুলে বিছানায় ছুঁড়ে ফেলে নিজের বিছানায় গায়ে এলিয়ে দেয়। আজ 3 মাস 15 দিন পূর্ণ হলো তার এই বাড়িতে পদার্পণ করার। তারপরেও মনে হয় এই তো ব্যাস কয়েকদিন হয়েছে এই বাড়িতে সে পদার্পণ করেছে। সেই সাথে এই বাড়ির মানুষগুলো এতটা ভালো যে এই বাড়িগুলোর সাথে থাকতেই নাফিয়ার মনে হয় সে তার পরিবারের সাথেই আছে। হঠাৎ নাফিয়ার পাশে পড়ে থাকা তার ফোনটি বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় আম্মুলিকে সেভ করা নাম্বারটি দিয়ে কল আসছে। নাফিয়া ঠোঁটে হাসি টেনে কলটি রিসিভ করে ফোনের ওপাশ হতে নয়না বেগম বলে ওঠে, কেমন আছো মা? সকালে সেই সাথে দুপুরে তো এই একই প্রশ্ন করছো আম্মু। আর কত? 3 মাস 15 দিন প্রতিদিনই 3 বেলা করে এই একই প্রশ্ন করে আসছো। তুমি বিরক্ত হও না? মোটেও না, মা হলে বুঝতে, এখনো মা হও নাই তো তাই এমন প্রশ্ন জাগে। উত্তরে একটু হাসে নাফিয়া, অতঃপর বলে ওঠে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সন্তান এতটা দিন ধরে দূরে থাকলে কোনো মা ভালো থাকে না। দূরে কোথায়? মাত্র 40 মিনিটের রাস্তা। আর এই 40 মিনিটের রাস্তা তুমি গত 3 মাসে অতিক্রম করে নিজের মায়ের সাথে দেখা করতে আসতে পারলে না। উত্তরে চুপ থাকে নাফিয়া। নয়না বেগম আবারও বলে ওঠেন, নিজের মা বাবা বোন কারোর কথাই কি তোমার মনে পড়ে না? একটি বারও এসে আমাদের দেখে যেতে ইচ্ছে হয় না? উফ আম্মু, বড্ড বেশি বুঝো। এখানে আমি কাজের জন্যই থাকি। আর মাত্র 3 মাস হলো আমি জয়েন্ট করেছি। এখনই যদি ছুটি চাই তবে তারা কি ভাববে? নিশ্চয়ই এটাই যে আমি কাজে ফাঁকি দেওয়ার মেয়ে। এত কিছু বুঝতে চাইছি না আমি। 2-3 দিনের মাঝেই তোমার বাসায় দেখতে চাই। কিন্তু নাফিয়া, এটির আদেশ। ঠিক আছে মা। রাখছি, কাল সকালে জানাবা কখন আসছো। আচ্ছা। ফোন রেখে কিছুটা চিন্তিত হয় নাফিয়া। জানালার ধারে এসে দাঁড়িয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে নাফিয়া। আজ আকাশে চাঁদ নেই, তবে তারার সমাবেশ দৃশ্যমান। চাঁদে যেমন মুগ্ধতা আছে, প্রশান্তি আছে, তারাতেও তা না থাকলেও তা দেখতে বেশ লাগে। নাফিয়া নিজের গায়ে ওড়না পেঁচিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে নিজের কক্ষ ত্যাগ করে। ছাদে আসতেই চমকে যায় নাফিয়া। ছাদে এসে সে যে তার এমন কিছু দেখতে হবে তা তার ভাবনেও ছিল না। ছাদের দরজার ধারে চুপটি করে দাঁড়িয়ে পড়ে সে। আফরিম কোনো একটা স্লো মিউজিকে স্লো মোশনের ডান্সে মত্ত হয়ে আছে। বাইরের জগতে কোনো কিছুই তার প্রভাবিত করছে না। সে যেন নিজের অন্য কোনো একটা দুনিয়ায় আছে এই মুহূর্তে। প্রায় 7 মিনিট মনোমুগ্ধ হয়ে আফরিমের নৃত্য দেখার পর নাফিয়া অনিচ্ছাকৃত বলে ফেলে, ওয়াও, অসাধারণ। নাফিয়ার কণ্ঠস্বর কানে আসতেই তার দিকে তাকিয়ে থেমে যায় আফরিম।
হাঁপিয়ে যাওয়ার নিঃশ্বাস কিছুটা ঘন হয়ে গিয়েছে তার। নাফিয়া আফরিমের দিকে এগিয়ে আসতে আসতেই বলে ওঠে, একদম ইন্ডিয়ার রাগাব জুয়েলের মতো স্লো মোশনের ড্যান্স করেন আপনি। এত সুন্দর স্লো মোশনের ড্যান্স কোথা থেকে শিখেছেন? প্যান্টের পকেট হতে নিজের রুমালটি বের করে মুখমণ্ডলে বিন্দু বিন্দু জমে যাওয়া ঘাম মুছে নেয় আফরিম। অতঃপর নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে,